বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের ২০২২ সালের একটা জরিপে দেখা গিয়েছে যে বাংলাদেশের মানুষ গড়ে মাত্র ৯২২ টাকা সেভ করতে পারে প্রত্যেক মাসে। তাছাড়া ওই একই রিপোর্টে দেখা গিয়েছে যে বাংলাদেশের ৩৭% মানুষ কোনো না কোনো ছোট বড় ঋণের মধ্যে আটকে আছে। বাংলাদেশে পার্সোনাল লোনের ইন্টারেস্ট রেট হচ্ছে ১৫ থেকে ১৭%, অন্য জায়গায় ক্রেডিট কার্ডে ইন্টারেস্ট রেট হচ্ছে ২০ থেকে ২৫%। আমার জানা মতো বাংলাদেশে এমন কোনো ইনভেস্টমেন্ট নাই যেটা ১৫ থেকে ১৭% বা ২০% অনেক বেশি রিস্ক ছাড়া আপনাকে রিটার্ন দিতে পারবে। আর এই ১৭ থেকে ২০% রেটে আপনার ঋণের বোঝা দিন দিন বেড়েই যাচ্ছে। তাহলে আপনার যদি মাস শেষে টাকা সেভ না হয় বা আপনি যদি কোনো ঋণের বোঝার মধ্যে আটকে আছেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওটা ৩টা ভিডিও সিরিজের সেকেন্ড ভিডিও, যেখানে আমি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং পিরামিড নিয়ে আলোচনা করছি। প্রথম ভিডিওতে আমি ফাউন্ডেশন নিয়ে আলোচনা করে ফেলেছি। আজকে ডেট ম্যানেজমেন্ট আর সেভিংস নিয়ে আমি আলোচনা করব। চলুন শুরু করা যাক। কেউ যখন কোনো বিল্ডিং বানায় তখন প্রথমে কি করে? প্রথমে ফাউন্ডেশনটা বানায়, বা যে ভিত্তির উপর পুরো বিল্ডিংটা দাঁড়ায় থাকবে সেটা আগে বানায়। এরপর বিল্ডিংয়ের উপরের তালাগুলো বানায়। এরপর হচ্ছে বিল্ডিংয়ের ছাদ বানায়, তাই না? ঠিক সেরকমই যখন আমরা প্রথমে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করব, প্রথমে হচ্ছে আমরা ফাউন্ডেশনটা বানাবো। ফাউন্ডেশনটা কি? ফাউন্ডেশন হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল সিকিউরিটিটা ইনশিওর করা। দ্বিতীয়ত সেই ফাউন্ডেশনের উপর আমরা হচ্ছে উপরের তালাগুলো বানাবো, যেটা হচ্ছে ডেট ম্যানেজ করা বা সেভ করা, অর্থাৎ যে কোনো রকমের ঋণ পরিশোধ করা আর কিছু টাকা সেভ করে রাখা আমাদের শর্ট টার্ম প্ল্যানিং এর জন্য। আর তার উপরের ছাদটা হচ্ছে লং টার্মের জন্য ইনভেস্ট করা। এই অর্ডারে যাওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। বেশিরভাগ মানুষ যেটা করে, প্রথমেই চিন্তা করে কোথায় ইনভেস্ট করব, কিন্তু সেটা আসলে ঠিক না। প্রথমে হচ্ছে আমাদের ফাউন্ডেশন বিল্ড করে, সেভিংস বানিয়ে, আমাদের ঋণ পরিশোধ করে, তারপর হচ্ছে ইনভেস্টিং এর কথা চিন্তা করা উচিত। এর কারণ কি? ধরে নিলাম কেউ ফাউন্ডেশন বিল্ড না করে বা ঋণ সবকিছু পরিশোধ না করে ইনভেস্টিং এর উপর সব টাকা ঢেলে দিল। ধরে নিলাম সে শেয়ার মার্কেটে বিনিয়োগ করলো। তখন যেটা দেখা যায়, হঠাৎ করে যখন কোনো একটা এমার্জেন্সি হয়, ধরেন হঠাৎ করে কেউ হসপিটালে ভর্তি হলো, বা হঠাৎ করে দেখা যায় যে কোনো একটা ঋণ পরিশোধ করার কথা, সেটার পরিশোধ করার সময় চলে আসলো, তখন দেখা যায় কি শেয়ার মার্কেট থেকে টাকা বের করা লাগছে। কিন্তু বাংলাদেশের শেয়ার মার্কেট তো অনেক ভোলেটাইল, প্রাইস তো সবসময় আপ ডাউন করতেই থাকে। দেখা যায় যে যেই মুহূর্তেই আপনার টাকা দরকার সেই মুহূর্তেই শেয়ার মার্কেট ডাউন, সেই মুহূর্তেই সবগুলো শেয়ারের প্রাইস কমে বসে আছে, আর আপনাকে লসে শেয়ারগুলো বিক্রি করে আনতে হচ্ছে। তখন আমরা শেয়ার মার্কেটকে দোষ দিই, বাংলাদেশের অর্থনীতিকে দোষ দিই, কিন্তু আমরা যে ফাউন্ডেশন বিল্ড না করে, ঋণ পরিশোধ না করে, সেভ না করে সাথে সাথে ইনভেস্টিং করার কারণে এই পুরো প্রবলেমটা যে হয়েছে, সেটা আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। আগের ভিডিওতে প্রথম লেয়ার অর্থাৎ ফাউন্ডেশন নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে দ্বিতীয় লেয়ার, যেখানে আছে শুধু দুইটা জিনিস: ডেট ম্যানেজমেন্ট আর সেভিংস। ডেট ম্যানেজমেন্ট মানে হলো আমাদের যে ঋণগুলো আছে সেগুলো পরিশোধ করা বা কমায় আনা বা কোনোভাবে ম্যানেজেবল একটা জায়গায় আনা। আর সেভিংস মানে তো আমরা সবাই জানি সঞ্চয় করা। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন, ঋণ পরিশোধ করার কথা বা কমায় আনার কথা কেন আগে বলেছি, সেভিংসের কথা কেন পরে বলেছি? এর কারণ হচ্ছে আমরা অনেক সময় বুঝি না ঋণ আমাদের পার্সোনাল ফাইন্যান্সের জন্য কতটা খারাপ একটা জিনিস হতে পারে। একটা ঋণ নিলে সেই ঋণের ইন্টারেস্ট রেট, বা কোনো ইসলামী ব্যাংক থেকে নিলে সেটার প্রফিট রেট যে কতটা বেশি, সেটা আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। আপনারা হয়তো খেয়াল করেছেন যে কোনো ঋণ নেওয়ার সময় বা কিস্তিতে কোনো কিছু কেনার সময় যে ইন্টারেস্ট রেটটা, সেটার মাসিক ইন্টারেস্ট রেটটা দেওয়া থাকে, বাৎসরিকটা দেওয়া থাকে না। লেখা থাকে যে ধরেন ১.৫%-এর মতো মাসে মাসে আপনাকে দিতে হবে। এখন এই ১.৫ থেকে ২% ইন্টারেস্ট দেখে আপনি মনে করতে পারেন যে এটা আর এমন কি, কিন্তু সেটার বাৎসরিক হার ১৮ থেকে ২৫% পর্যন্ত দাঁড়ায়। এখন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো যদি বলতো যে আপনার কাছ থেকে ১৮ থেকে ২৫% ইন্টারেস্ট রাখছে, তখন হয়তো আপনি তাদের সাথে আর লোনটা নিতেন না। কিন্তু ওরা যেহেতু ১.৫ থেকে ২% বলছে, সেজন্য আপনার হয়তো নিতে ইচ্ছা করে। এভাবেই হচ্ছে ব্যাংকগুলো আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করে। আরেকটা উদাহরণ যদি দেই, আপনার ধরেন ১০০ টাকার একটা লোন আছে আর ১০০ টাকার একটা সেভিংস আছে। ওই সেভিংসে যদি আপনি ৪% রিটার্ন পান, তাহলে সেটা হবে ১০৪ টাকা। কিন্তু ওই লোনের উপর যদি আপনার ২০% ইন্টারেস্ট দিতে হয়, তাহলে সেই লোনটার অ্যামাউন্ট হয়ে যায় ১২০ টাকা। অর্থাৎ এই জায়গায় আপনার ১৬ টাকা লস হয়ে গেল। কিন্তু এই ১০০ টাকা সেভিংস দিয়ে যদি আপনি ১০০ টাকার লোনটা পরিশোধ করে ফেলতেন, তাহলে আপনার কোনো লস হতো না। এই জন্য যে কোনো রকমের ঋণ পরিশোধ করা অন্য যে কোনো কাজ থেকে বেশি গুরুত্বপূর্ণ। এখন আপনি মনে করতে পারেন যে সব ঋণই হয়তো খারাপ, কিন্তু আসলে সব ঋণ ওভাবে অতটা খারাপ না। ডেট হচ্ছে দুই ধরনের: গুড ডেট আর ব্যাড ডেট।
এটা আমার কথা না, এটা হচ্ছে রবার্ট কিওসাকি তার বই রিচ ড্যাড পুয়ার ড্যাডে বুঝিয়েছেন। গুড ডেট এমন একটা জিনিস যেটা আপনার অ্যাসেট অর্থাৎ ধন সম্পদ বিল্ড করে, ব্যাড ডেট কোনো অ্যাসেট বিল্ড করে না। অ্যাসেট আর লায়াবিলিটি নিয়ে বিস্তারিত আলাপ আমি এই ভিডিওতে করেছি, চাইলে ওইটাও দেখে আসতে পারেন। এখন আপনি বলতে পারেন যে ঋণ যে খারাপ এটা তো আমি আগে থেকেই জানতাম, কিন্তু এটা পরিশোধ করার উপায় কি? আমি একটু কঠিন দুইটা শব্দ লিখবো, ভয় পাবেন না। প্রথমটা হচ্ছে অ্যাভালাঞ্চ মেথড বলে। এই নামগুলো মনে না রাখলেও চলবে, শুধু এই টার্মগুলো অনেকগুলো বইতে লিখে আছে বলে আপনাদেরকে বলা। অ্যাভালাঞ্চ মেথড আর স্নোবল মেথড। আগে এই শব্দ দুটোর অর্থ বুঝে নেই। অনেক উঁচু পাহাড় যেগুলোর উপর একদম উপরে বরফ জমে থাকে, ওইসব জায়গায় যখন বরফের ঝড় হয় তখন অনেক বেশি বরফ উপর থেকে নিচে চলে আসে। এই বরফের ঝড়কেই হচ্ছে অ্যাভালাঞ্চ বলা হয়। অ্যাভালাঞ্চ মেথডটা অনেকটা সেরকম, আপনি হচ্ছে ঝড়ের মতো আপনার ঋণ পরিশোধ করছেন, অর্থাৎ আপনার সবচেয়ে বেশি ইন্টারেস্ট রেটওয়ালা যে ঋণগুলা, যেগুলো আপনার ফাইন্যান্সের জন্য সবচেয়ে খারাপ, সেগুলো হচ্ছে আপনি সবার আগে পরিশোধ করছেন। তারপর হচ্ছে আরও কম ইন্টারেস্টের যে ঋণটা সেটা পরিশোধ করছেন। তারপর হচ্ছে তার চেয়েও কম যেটা সেটা পরিশোধ করছেন। আর ঋণ পরিশোধ করার জন্য এটাই হচ্ছে সবচেয়ে লজিক্যাল মাধ্যম। কিন্তু আপনি যদি আমার ভিডিওগুলো এতদিন ধরে ফলো করে থাকেন, আপনি জানেন যে আমরা যে ফাইন্যান্সিয়াল ডিসিশনগুলো নিই সেগুলো বেশিরভাগই লজিক্যাল না, বেশিরভাগই ইমোশনাল। স্নোবল মেথডে সেই ইমোশনাল দিকটাই বেশি ফোকাস করা হয়। স্নোবল কি? স্নোবল হচ্ছে একটা বরফের বল বা একটা বরফের টুকরা। এরকম একটা বরফের টুকরা যখন পাহাড় থেকে নিচে পড়তে থাকে তখন তার গায়ে আরও বরফ লাগে, আস্তে আস্তে বরফের টুকরাটা আস্তে আস্তে বড় হতে থাকে। তো একটা ছোট স্নোবল অনেক বড় একটা স্নোবলে রূপান্তরিত হয়। ঠিক সেরকম স্নোবল মেথডে আপনি হচ্ছে আপনার সবচেয়ে ছোট ঋণগুলো আগে পরিশোধ করবেন, তারপর আস্তে আস্তে আরও বড় ঋণগুলো পরিশোধ করবেন। ধরেন আপনার 5,000 টাকার একটা ঋণ আছে, আরেকটা ঋণ আছে 30,000 টাকার, আরেকটা ঋণ আছে 1,00,000 টাকার। আপনি হচ্ছে 5,000 টাকার ঋণটা সবার আগে পরিশোধ করবেন, ইন্টারেস্ট রেট যাই হোক না কেন। এরপর 30,000 টাকার ঋণটা পরিশোধ করবেন, এরপর 1,00,000 টাকার ঋণটা পরিশোধ করবেন। তাতে কি হয়, যখন একটা ছোট ঋণ আমরা পরিশোধ করে ফেলি, আমাদের নিজেদের ভাল লাগে যে আমরা একটা বোঝা থেকে নিজেদেরকে বাঁচাতে পারলাম। তখন অন্য ঋণগুলো পরিশোধ করতে আমরা আরও বেশি মোটিভেশন পাই। সেজন্য এভাবে আস্তে আস্তে ঋণ থেকে আমরা সহজে বের হয়ে আসতে পারি। দেখেন, এটা কিন্তু ইমোশনালি আমাদেরকে মোটিভেট করার জন্য, এটা কিন্তু লজিক্যাল না। লজিক্যালি কি, সবচেয়ে হাইয়েস্ট ইন্টারেস্ট রেটওয়ালা ঋণটা আমার জন্য সবচেয়ে খারাপ। ধরেন 15% ইন্টারেস্ট রেটওয়ালা একটা ঋণ আছে, 10% ইন্টারেস্ট রেটওয়ালা একটা ঋণ আছে। 15% রেটের ঋণটা পরিশোধ করা বেশি লজিক্যাল হলেও দেখা যায় যে ওই ঋণের পরিমাণ এতটাই বেশি যে আমরা ওই ঋণ পরিশোধই করতে পারি না, উল্টা আরও বেশি ঋণ নেওয়া শুরু করি। ওইটা আরও অনেক বেশি খারাপ আমাদের ফাইন্যান্সের জন্য। এভাবে ঋণগুলো পরিশোধ করার পর আমরা হচ্ছে সেভিংসের উপর বেশি ফোকাস করব। সেভিংস হচ্ছে মূলত আমরা দুইটা কারণে করি। এক হচ্ছে আমাদের সিকিউরিটির জন্য, আরেক হচ্ছে কোনো একটা গোল বা কোনো একটা উদ্দেশ্যে কোনো টাকা সেভ করার জন্য। আমাদের নিজেদের সিকিউরিটির জন্য কিভাবে সেভ করতে পারি সেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। এই ভিডিওতে আলোচনা করব গোল বেসড সেভিং, অর্থাৎ কোনো উদ্দেশ্যর কারণে কিভাবে টাকা জমাতে হবে সেটা। এই উদ্দেশ্য বা গোল বলতে আমি কি বুঝাচ্ছি, হয়তো আপনি আপনার বাসার জন্য কোনো ফ্রিজ বা এসি কিনতে চান, বা আপনি হয়তো একজন ফ্রিল্যান্সার, আপনি হচ্ছে আপনার জন্য একটা পিসি বিল্ড করতে চান বা একটা ল্যাপটপ কিনতে চান। সেটার জন্য আমাদের কিছু টাকা জমানো লাগবে। সেটা উদ্দেশ্য রেখে আমরা কিভাবে টাকা জমাবো সেটাকেই বলে হচ্ছে গোল বেসড সেভিং। এটার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আপনার করা লাগবে, সেটা হচ্ছে বাজেটিং করা, অর্থাৎ আগে থেকেই ডিসিশন নেওয়া কি পরিমাণ টাকা আপনার ইনকাম থেকে আপনি হচ্ছে সঞ্চয় করবেন, আর ওই টাকাটা আগেই সরায় ফেলা টাকা খরচ করার আগে। অনেক সময় দেখা যায় যে আমাদের ব্যাংকে বা হাতে টাকা থাকলে আমরা খরচ করতে থাকি, তারপর শেষ পর্যন্ত মাসে যদি কিছু বাঁচে তাহলে ভালো, সেটা সেভিংস। না বাঁচলে কি আর করা, আগামী মাসের জন্য মনে করি যে আমরা সেভ করব। কিন্তু আমরা যদি আমাদের ইনকামের কোনো একটা পার্ট আগে থেকে সরায় রাখি কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টে বা কোনো একটা জায়গায় যেখানে আমরা হাত দিব না, তাহলে হচ্ছে ওই টাকাটা আগেই সেভ হয়ে গেল। বাকি টাকা আমরা অন্য সময় অন্য দিক দিয়ে খরচ করি, আর দেখা যায় যে ওভাবে খরচ আরও কম হয়। খরচ করা, সেভ করা, এগুলো হচ্ছে অনেকটাই সাইকোলজিক্যাল আর ইমোশনাল, আর এটা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করেছি। এরপর সবচেয়ে বড় প্রশ্ন হলো আমাদের সেভিংসের টাকাটা কোথায় রাখা উচিত। প্রথম অপশন হচ্ছে সেভিংস বা মুদারাবা অ্যাকাউন্ট, দ্বিতীয় অপশন হচ্ছে ডিপিএস করে রাখতে পারি, বা 3 মাসের এফডিআর এমটিডিআর করা যায় সেটা করে রাখতে পারি, বা ডেট বা ইনকাম মিউচুয়াল ফান্ডে আমরা রাখতে পারি। এর মধ্যে মুদারাবা অ্যাকাউন্ট, মুদারাবা টার্ম ডিপোজিট হচ্ছে শরিয়া সম্মত, আর কিছু ব্যাংক ইসলামিক
ইপিএস এর অপশন দেয় সেগুলো শরিয়াসম্মত। এগুলো হচ্ছে সব শর্ট টার্ম সেভিংস করার অপশন, অর্থাৎ আপনার সেভিংস করার সময়কাল যদি 3 বছরের কম হয় তাহলে হচ্ছে আপনি এইসব জায়গায় রাখবেন। কিন্তু আপনার সেভিংস করার সময়কাল যদি 5 বছর 10 বছর হয়, অর্থাৎ আপনি কোনো বড় অ্যামাউন্ট সেভ করতে চান, ধরেন আপনি কোনো জমি কেনার জন্য ডাউন পেমেন্টের জন্য সেভ করতে চান, বা কোনো বাড়ি কেনার জন্য ডাউন পেমেন্টের জন্য সেভ করতে চান, বা 100% ক্যাশেই আপনি জমি বা বাড়ি কিনতে চান, তাহলে হচ্ছে আপনার আরও লং টার্ম ধরে সেভ করা লাগবে। আর তখন হচ্ছে আপনি এইসব জায়গায় রাখবেন না, আপনি হচ্ছে কিছু লং টার্ম ইনভেস্টমেন্ট এটার সাথে যুক্ত করবেন, যেমন শেয়ার মার্কেটে বিনিয়োগ করা, বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করে সেরকম মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা, বা গোল্ডের মতো কিছু অ্যাসেট কিনা, সেসব জায়গায় কিছু টাকা রাখতে হবে। এখন আপনি হয়তো অনেক দিন ধরেই সেভ করার চেষ্টা করছেন কিন্তু সেভ করতে পারছেন না, সেটা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করেছি। তাছাড়া এই ভিডিও সিরিজের যেখানে ফাউন্ডেশন নিয়ে আলোচনা করেছি সেই ভিডিওর লিঙ্কটাও এখানে দেওয়া থাকবে। তাছাড়া অন্য ভিডিও লিঙ্কও এখানে দেওয়া থাকবে, চাইলে দেখে আসতে পারেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ওয়াচিং।